হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ, বুঝতেই পারছো যে এইখানে বসে লাইভ করি, সোফায় বসে, সেখানটায় এসে ভিডিও করছি। খুব কমফোর্টেবল মনে হচ্ছে। কেন বলো তো? খাটে বসে ভিডিও করতে গেলে পিছনে আমি বালিশ নেই, আমার পায়ের নিচে বালিশ লাগে। কারণ ওই কমফোর্টেবল হয়ে না বসলে ভিডিও করতে ঠিক মজা লাগে না। অস্বস্তিতে ভুগবো আর ভিডিও করব, সেটা ঠিক মতন মানে হয় না। বিশেষ করে কন্ট্রোভার্সি ভিডিও তো হয়ই না। তো বেশ ভালোই লাগছে। আর এখন থেকে ভাবছি এখানটায় আলোটাও খারাপ আসছে না। অসুবিধা একটাই, এই ঘরে বসে ইনভার্টারের লাইন নেই, এই ঘরটায় ইনভার্টারের লাইন নেই। তাই হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় তখন আমাকে লোটা কম্বল গুটিয়ে আবার ওই ঘরে যেতে হবে, এটাই একটা অসুবিধা। এছাড়া আর কোনো অসুবিধা নেই। আর এটা রীতিমতন বেশ ভালোই লাগছে দেখতে, তাই না? ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে। তো চলো শুরু করি। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো এই ভিডিওর টপিক অবশ্যই করে মারুর, সাধের, প্যান্ডেল মানে তৈয়ারি, মেহেন্দি, টোটাল তৈয়ারিটা। এই বিষয়ে একটা কথা বলতেই হয়। নিজের না হোক, বহু মানুষের তো দেখেছি এবং বহু মানুষের সাধে অংশগ্রহণও করেছি। তো আম, আগেকার দিনে সত্যি বলছি, সাধ এত জাঁকজমক করে হতো না। জাস্ট বিধি নিয়ম সেইগুলোই পালিত হতো। এবং এত জাঁকজমক অর্থে এই অর্থে বললাম কথাটা যে এখনকার দিনে দেখবে পুরো বিয়েবাড়ির অনুষ্ঠানের মতন। আগেকার দিনে কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠানটাই একটু জাঁকজমক করে হতো, ঠিক আছে? আর এখনকার দিনে কিন্তু অন্নপ্রাশন, তারপরে জন্মদিন, তারপরে তোমার এই সাধ বা বেবি শাওয়ার, এইগুলোও কিন্তু বিয়েবাড়ির মতনই করা হয়। হ্যাঁ, পার্থক্য একটাই, বিয়ে হচ্ছে তোমার রাত্রেবেলা হয়, রাত্রেবেলা অনুষ্ঠানটা করা হয়। আর এই সমস্ত জন্মদিন বলো, জন্মদিন আবার রাত্রেও হয়, কিন্তু তোমার এই সাধ এটা কিন্তু দিনের বেলাতেই হয়। তো আগে কিন্তু এত প্যান্ডেল, লাইটিং, মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করানো, ফটোশ্যুট, ভিডিও শ্যুট, এগুলো কিন্তু এত জাঁকজমকভাবে হতো না। জাস্ট নিয়ম পালন করা হতো 5 জন স্ত্রীকে নিয়ে। এছাড়াও যাদের সামর্থ্য আছে খাওয়ানোর মতন, তারা কিন্তু পাড়া প্রতিবেশীদের, মানে যারা পাড়া প্রতিবেশীর আর কি মহিলাদেরকে নিমন্ত্রণ করতো। কিন্তু এখন কিন্তু এই জিনিসটা দেখা যায়, প্যান্ডেল করা, মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করানো, ভিডিও করা, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, এই সমস্ত করা, এগুলো কিন্তু এখন স্মৃতি হিসেবে তুলে রাখা হয়। আর সত্যি বলতে বিয়েটা যেমন মানুষের জীবনে প্রেশিয়াস একটা মুহূর্ত, ঠিক তেমনি কিন্তু এই স্বাদ বা বাচ্চা হওয়া, এটাও কিন্তু মানে কি বলবো, তার থেকেও বেশি প্রেশিয়াস মুহূর্ত। তো এই মুহূর্তটাকেও যে মানুষ এখন বর্তমানকালে ক্যামেরা বন্দি করে রাখে, ভিডিওতে বন্দি করে রাখে, তো এটা কোনো রকম কোনো আহামরি কিছু নয়। মানে অতিরিক্ত ওটাকে কি বলে, অতিরঞ্জিত কিছু নয়। এটা করা যেতেই পারে। সময়ের সাথে সাথে আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে, তো এই পরিবর্তন কেন আসবে না? তো যাই হোক, হ্যাঁ, স্বাদ নিয়ে আমি তোমাদেরকে যেটা কিনা আমার ফিলিংস হচ্ছিল সেটা তোমাদের সাথে বলে নিলাম। এইবার একটা বিষয় নিয়ে আমি শুনলাম একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে, অবশ্যই নাম বলবো, ভিডিও দেখেছি, তার নাম নিতে আমার কোনো অসুবিধা নেই। তার মুখ থেকে বেরোনো দুটো কথা কোথাও না কোথাও যেন পুরনো ব্যথাটাকে চাগর দিয়ে, মানে ক্ষত বলে না, ক্ষতটাকে আবার নাড়া দেওয়া, সেরকম হয়েছে আমার। তো সেই বিষয়টাকে নিয়ে পরে বলবো। আগে ভিডিওর মধ্যে যা যা দেখেছি মারুর গতকালকে, সেটা নিয়ে বলে নিই। প্রথমে দেখলাম যে মেহেন্দি, এই মেহেন্দি পড়া না, আগের দিন রাত্রেবেলা মেহেন্দি পড়তে পড়তে অনেক রাত হয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিল, তারপরেও শেষ হয়নি। দেখো, প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট বা মেকআপ আর্টিস্টদের যতটা সময় লাগে, যারা কিনা এমনি শখ পারপাস বা তার মধ্যে ট্যালেন্ট আছে তারা করে, তাদের কিন্তু সময়টা একটুখানি বেশিই লাগবে, ঠিক আছে? আর অনেকটা হাত জুড়ে এতখানি জুড়ে মেহেন্দি করেছে, তো সময় তো লাগবেই। তো পরের দিন আবার মেহেন্দি জন্য আর কি রেখে দিয়েছিল হাতটা, সম্পূর্ণ হয়নি আগের দিন রাত্রেবেলা। সমস্যা হচ্ছে, সকালবেলা উঠে ভিডিও করতে গেলে এরকম সমস্যাই হয়। আচ্ছা, তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম যে এরকম রান্নাবান্নার জোগাড় যন্ত্র, মাঝে মাঝে হচ্ছে তোমার মেহেন্দি পড়া চলছে, আর চিকেন রান্না হচ্ছে, এটাও দেখলাম, বেশ ভালো। আর হচ্ছে তোমার ওইদিকে দুটো পার্টের ভিডিও কিন্তু একসাথে জুড়ে দিয়েছে, যেহেতু মারু ওই বাড়িতে যেতে পারবে না, শ্বশুর বাড়িতে যেতে পারবে না, আর এইদিকে রান্নাবান্না করছিল, এইদিকে ওর মেহেন্দির কাজবাজ চলছিল, তার জন্য কিন্তু ওইদিকে ওর বর ভিডিও করছিল আর এইদিকে ও ভিডিও করছিল। আমি বলি কি,
পুরোটাই তো এই দুদিনের জন্য শ্বশুরবাড়িতে চলে গেলেই ভালো হতো, তাই না? তাহলে ও নিশ্চিন্তে নির্বিঘ্নে মেহেন্দিও পড়তে পারতো, ওকে মেহেন্দি পড়ার মাঝখানে মাঝখানে উঠে রান্না বান্না করতে যেতে হতো না, কোনো কাজ করতে যেতে হতো না, ওখানটায় দিব্য মুখের সামনে খাওয়ার চলে আসতো। তো সব দিক থেকে ভালোই হতো। ওই বৃষ্টি মাথায় করে ওই ইয়েকে নিয়ে আসতে হতো না, কি যেন বলে, ওই ওর জায়ের মেয়েকে নিয়ে আসতে হতো না। তো এটা করলে তো ভালোই হতো। কিন্তু না, কি দেখলাম, মারুর বর্তমান ভাড়া বাড়িতে যেখানটায় গেছে বাদুরিয়াতে, সেখানেই আছে, আর জায়ের মেয়েকে নিয়ে আসা হয়েছে। তো যেটা কিনা আমার মনে হলো যে এই কাজটা করলে ওর সুবিধা হতো ওর পক্ষে। তো সেটা সেই কারণেই বললাম, এই কারণের জন্যই বললাম যে এই কাজটা করলে ওর সুবিধা হতো, যে ও এখানটায় না থেকে ও যদি শ্বশুর বাড়িতে চলে যেত তাহলে সবচেয়ে সুবিধা হতো আর ওর জন্যই ভালো হতো। প্যান্ডেল ফ্যান্ডেল কী করে হচ্ছে ও ঘুরে ঘুরে দেখতেও পারতো, আর এদিকে কাজও করতে হতো না। এই যে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, আর হাঁপানোর মাঝখানে কি আবার মেহেন্দি পড়তে বসছে, এটা একটা কষ্টের বিষয়। তো সেটাও করতে হতো না। আর কষ্ট, দেখো, এই যে ট্রান্সফার করেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করেছে, এটা যেন দেখাও কষ্ট, এটা দেখাও কষ্ট। কারণ যাদের সাথে এরকমটা হয়েছে না, তারা দেখলেই তাদের কষ্ট হয়, যেরকমটা আমার, সত্যি বলছি, দেখেই কষ্ট হচ্ছিল। তো এখানে তো মারুর কিছুই করতে হয়নি, ওর বরই সব করে দিয়েছে, আর আমার নিজের হাতে করতে হয়েছিল। তো সেই কারণে আমি যে ফিল বেশি করতে পারছিলাম। তো যাই হোক, এবার রান্নাবান্না হলো, আর আবার ওদিকে মারুর বর দেখাচ্ছিল যে কিভাবে কিভাবে সব তৈয়ারি চলছে। একদমই সাদামাটাভাবে তৈয়ারি চলছে, নিজেদের হাতে, কোনো রকম কোনো মিস্ত্রি আনা হয়নি, নিজেরাই করছে। ওদের বাড়িতে জায়গা সেরকম একটা নেই, ঘরে উঠানের মধ্যে সেরকম একটা জায়গা নেই, একটা লম্বা স্পেস আছে, সেই জায়গাটাতে বাঁশের বেশ হিসেব পুঁতে একদম মিস্ত্রিরা যেরকম করে A to Z মারুর বর এখন করছে দেখছি। মানে মারুর বর যে A to Z কাজ জানে, যেটাকে বলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সেটা কিন্তু আমরা বেশ বুঝতে পারছি যে ছেলেটা কিন্তু আর যাই হোক, যেরকমই হোক, বিশেষ করে আমার সাথে যাই করে থাকুক না কেন, কিন্তু ছেলেটা কিন্তু কর্মঠ ভাই, সব কিছু জানে এবং সব কিছু নিজের হাতে করছে। কষ্ট হচ্ছে বুঝতে পারছি, এই যে টানা এত খাটনি গেল না, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়, আর এটা কিন্তু কোনো মানে বলে না, ওর হয়ে কথা বলা না, এটা নিজের চোখে দেখতে পাচ্ছি। আর ওই যে যেটা নিজের চোখে দেখতে পাচ্ছি, যেটা বুঝতে পারছি, সেখানটায় বিবেক অটোমেটিক্যালি মুখ থেকে বেরিয়ে আসবে। তো সেই কারণের জন্যই বলছি, যাই করে থাকুক না কেন, স্পেশালি আমার সাথে, কিন্তু সত্যি বলছি কাজের আছে, ছেলেটা সব কিছু করছে। হ্যাঁ, তো এটা অবশ্যই করে ওর দায়িত্ব, কিন্তু দায়িত্বর মধ্যে পড়লেও মানুষ কি এত কিছু একসাথে পারে করতে, কিন্তু ও কিন্তু করছে, ঠিক আছে। তো সেটাই দেখছিলাম যে ওর বাড়ির সামনে যতটুকু জায়গা আছে, আচ্ছা লাল সাদা কাপড় দিতে হয় আমার সঠিক জানা নেই, দেখলাম এক পাশে লাল সাদা কাপড় দেওয়া, তারপরে আরেক সাইডে প্যান্ডেলের যে কাপড় থাকে সেই কাপড় ছোট ছোট করে পিন দিয়ে তারপরে বেশ ইয়ে করছে, কারণ ওগুলো একদম ছোট পিন দিয়ে পুঁততে হয়, কারণ তোলার জন্য, তুললে পরে যাতে করে কাপড়টা ছিঁড়ে না আসে বা অতিরিক্ত বড় ফুটো না হয়ে যায়। তো এইদিকে করলো, আর যেখানটায় রান্না বান্না হবে সেখানটায় উপরে চাদোয়া টাঙানো হয়েছে, আবার যেখানটায় খাওয়া দাওয়া হবে সেই জায়গাটা একেবারেই ছোট, সেই জায়গাটাতে ত্রিপল দিয়ে চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে, ঠিক আছে। ত্রিপলটা দেখে মনে হচ্ছে মানে ময়লা, আর এই সব জিনিস তো আর তোলা করে রাখা হয় না, এইসব জিনিস পাড়িয়ে চটিয়ে খোলা হয়, লাগানো হয়, ফেলে রাখা হয়, এগুলো অত তোলা করে রাখা হয় না। হ্যাঁ, ওপরের যে কাপড়টা দিয়ে ইয়ে করে ঢেকে দেয়, সেই কাপড়টা একটু হলেও তোলা করে রাখে। তো দেখলাম আপাতত জাস্ট একটু ঘিরে দিয়েছে খাওয়ার জায়গাটা, 4টে টেবিল ধরানোর জায়গা, হ্যাঁ যা দেখে বুঝলাম, 2টো টেবিল বা 3টে টেবিল ধরালেই ওই জায়গাটা কিন্তু ব্লক হয়ে যাবে। আর শুধু টেবিল চেয়ার পাতলেই তো হবে না, যারা ক্যাটারিং করবে বা দেওয়া থাওয়া করবে, ক্যাটারার ডাকা হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ প্যান্ডেল যদি নিজেরা তৈরি করে নেয় তো দেওয়া থাওয়াও নিজেরাই করবে, ঠিক আছে। তো ওখানটায় মানুষ যাতায়াতেরও ব্যবস্থা থাকতে হবে, যাবে বসবে, তারপরে হচ্ছে তোমার যে খাবার দেবে ঠেবে তার যাতায়াতের ব্যবস্থা রাখতে হবে বা জায়গা রাখতে হবে। তো ওই জন্যই বললাম যে ওই যে জায়গাটুকু দেখলাম, তাতে করে 3টে টেবিল টায় কষ্টে মানে আষ্টে পৃষ্ঠে দিতে হবে, রাখতে হবে, ঠিক আছে। এইবার যেইটা দেখলাম আর যেটা চোখে বাঁধলো, না সেই রকম টাইপের, আমি যখন ভিডিওটা দেখেছি সেই রকম কোনো কমেন্ট দেখিনি, বাট এইটা একেবারে স্পষ্ট ভিজিবল। আর দেখার পরে এটা মাথায় একটা জিনিসই আসলো, আর আমি বললে পরে সেটা তোমাদের মাথাতেও হয়তো চলে আসবে যে হ্যাঁ এটা তো ঠিক, এটা তো ভেবে দেখিনি, আবার হয়তো অনেকে এটা অলরেডি ভেবে ফেলেছো। বিষয়টা কি? বিষয়টা হলো এই যে ওই বাড়ির ছোট বউয়ের প্রথম বাচ্চা হতে চলেছে,
তার 7 মাসের সাধের অনুষ্ঠান হতে চলেছে, সেখানে বাড়ির যে আর কি বাবা, হবু বাবা অর্থাৎ মারুর বর, সে তো কাজ করবেই, তার তো এটা দায়িত্ব, ওই যে বললাম দায়িত্বর মধ্যে পড়ে, দায়িত্বর বাইরে গিয়েও অনেক কিছু করছে। কিন্তু ওই বাড়িতেই আরও একটা যে মানুষ রয়েছে যে কিনা মারুর ভাসুর হয়, ঠিক আছে, তার টিকিটাও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এইবার হয়তো তোমরা অনেকে বলতে পারো বা তোমাদের মাথায় এটাও আসতে পারে যে ওর ভাসুর হয়তো কাজবাজ করছে, ওর ভাসুর হয়তো নিজের কাজে ব্যস্ত রয়েছে, বা এরকম অনেক রকমের কথা কিন্তু আসতে পারে। তাহলে এইবার বলি, যদি ভাসুরের এরকম কোনো কাজ থেকেই থাকে ইমার্জেন্সি, তাহলে সেই দিন যখন রাত্রেবেলা মালপত্র উঠিয়ে দিতে নারাজ হলো, যারা কিনা মালপত্র নিয়ে গিয়েছিল এবং তাদের উঠিয়ে দেওয়ার কথা ছিল, তারা যখন উঠিয়ে দিতে না করে দিল, বারণ করে দিল, তার পরের দিন আমরা কি দেখলাম, এই যে যেই লোকটা যাকে কিনা জামাইবাবু বলে ডাকে, ওদের জামাইবাবু হয়, সে যে সাহায্য করছে তাকে আর তার ছেলেকে ডাকতে হতো না, নিজের দাদাকে ডাকতো, তাই না? মারুর বরের কথা বলছি, নিজের দাদাকে ডাকতো। কিন্তু ওর দাদাকে কিন্তু ওই 2-1 বার মারু ওই বাড়িতে নতুন নতুন যাওয়ার পর খাওয়া ছাড়া আর কিন্তু কোনো কাজ করতে দেখা যায়নি। আর ওর যাকেও আমরা দেখেছি ওই নমো নমো করে জাস্ট কিছুক্ষণের জন্য দেখা গেছে, এর বেশি কিন্তু দেখা যায়নি। হাড়ি আলাদা সেটা আমরা প্রথম থেকেই বুঝতে পারছি না, এই সম্পর্কে কিন্তু মারু আমাকে কোনো রকম কোনো কথা বলেনি, আর ভেতরের কথা এখানটায় বলবোও না। কিন্তু হ্যাঁ, এই প্রশ্নটা আমি জিজ্ঞাসা করেছিলাম যে সবাই যে বলছে যে তোর জায়ের বড় মেয়েটা নাকি আগের পক্ষের, কিন্তু সেটা একদমই না, ওই 3টে বাচ্চাই ওনাদেরই, হ্যাঁ। আর এছাড়া আর বেশি কোনো কথা হয়নি। যা কথা হয়েছিল, যা জেনেছিলাম ওদের বিয়ে হওয়ার আগে জেনেছিলাম যে মারুর শ্বশুর শাশুড়ি মারুর বরকে অতটাও বেশি ভালোবাসে না, ওকে একটুখানি দুচ্ছাই করে, বুঝতে পেরেছো? এটা শুনেছিলাম। কিন্তু এখন ভাবগতি ঠিক উল্টোটা দেখছি। আর এই ভাবগতি উল্টো হওয়ার পেছনে মারুর ইনকাম সোর্স বা সোর্স অফ ইনকাম একটা ভীষণ পরিমাণে ভ্যারি করছে, যে এখন মারুর বর তার বাবা মার কাছে একটু হলেও ওটাকে কি বলে বলো না, ওটাকে কি বলে, ইম্পর্টেন্স, হ্যাঁ, ইম্পর্টেন্স পাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে বাড়িতে একটা অনুষ্ঠান, প্রথম বাচ্চা হতে চলেছে ছোট বৌমার, যে কিনা সবার সাথে এত ভালো একটা সম্পর্ক বজায় রেখেছে। তারপরে যখন ফার্স্ট পুজো হলো, মানে দুর্গা পূজা আসলো, তখন যাকে দিয়েছে, ভাসুরকে দিয়েছে, তার ছেলে মেয়েদেরকে দিয়েছে, সবাইকে দিয়েছে, যেটা কিনা লৌকিকতা করা হয় সেই সমস্ত লৌকিকতা করেছে। তারপরে আজকে এই পরিস্থিতি কেন, যে ওদের একটা কোনো দরকারে যেটা কিনা একা মেটানো সম্ভব না, এই যে যেমন ফার্নিচারগুলো তোলা, যতই শক্তিমান হোক না কেন একা কখনো এই দোতলায় ওঠানো সম্ভব না, সেখানটায় কেন মারুর ভাসুরকে দেখা গেল না? তার পরিবর্তে মারু কি উত্তর দিয়েছিল, যেটা কিনা একেবারে বেসলেস, যে নিজেদের কাজ নিজেরাই করে নেওয়া ভালো। তাই এই নিজেদের মধ্যে কি ওই জামাইবাবু পড়ে, জামাইবাবুর ছেলেটা পড়ে, নিজের ভাসুর কি পড়ে না? তাই না? কারণ আমরা তো দেখেছি ওই জামাইবাবু এসে হেল্প করে দিয়েছে, জামাইবাবুর ছেলেও এসেছে হেল্প করতে। তাহলে নিজেদের মধ্যে ওই জামাইবাবু পড়ে, ওই জামাইবাবুর ফুল ফ্যামিলি পড়ে, কিন্তু নিজের ভাসুর পড়ে না, নিজের যা পড়ে না, তাই না? এখানটায় ওদের ফ্যামিলির যে কীরকম মানে একে অপরের সঙ্গে সম্পর্ক, সেটা কিন্তু পুরো পরিষ্কার। আর এইটা দেখে তো আমি একেবারে অবাক। দেখো, অন্যত্র কাজ হচ্ছে, সেইখানে ওর ভাসুর গেল না, যদিও বা মানা যায় না, তারপরেও চলো একটা জায়গা আছে যে ওটা অন্যত্র জায়গা, বাড়ির থেকে বেরিয়ে এসে করতে হবে। কিন্তু এই যে স্বাদের অনুষ্ঠান, এটা তো নিজেদের বাড়িতে হচ্ছে, তাহলে এত কাজ যে ভাসুর একেবারেই ইনক্লুড নয়, একেবারেই ইনক্লুড হতে পারছে না, এত কাজ করছে। যা শুনেছিলাম তাতে করে কোনো স্থায়ী একটা কিছু করে না। তো যাই হোক, তাও ভাবলাম যে টোটো আছে, টোটো চালায়, বা তোমার ওই মেশিনের কাজ করে, হ্যাঁ, কারখানা আছে সেখানটায় কাজ করছে। যদি মেশিনে কাজ করে থাকবে, কারখানায় কাজ করে থাকবে, তাহলে মারুর ভাসুরকে ওই বাড়িতেই উপস্থিত থাকার কথা, কারণ কারখানা নিয়ে এদিক ওদিক ঘুরবে না, বা অন্যত্র জায়গায় কারখানা কিন্তু শিফট করে দেয়নি, তার বাড়িতেই থাকার কথা। তাহলে বাড়িতে থাকলে পরে কিছুক্ষণের জন্য ভাইয়ের হাতে হাতে কিন্তু করে দেওয়াই যায়। আর যদি টোটো নিয়ে বেরিয়ে যায় তাহলে তো ছেড়েই দাও,
তাহলে এই ভাসুরের পর্বটা গেল। আমি দেখলাম যে একটা বারের জন্য ওর ভাসুরকে দেখা গেল না। এইবার বলবো জায়গাটা যে খাওয়া দাওয়ার যে জায়গাটা, সেই জায়গা ঝাড় দিচ্ছে। কে ঝাড় দিচ্ছে? ওর বাবা মনে হয় ঝাড় দিচ্ছিল, মারুর শ্বশুরকে মনে হয় দেখলাম ঝাড় দিতে। যাই হোক, বেটা ছেলে ঝাড় দিচ্ছিল। আচ্ছা, মারুর যা, সে কোথায়? এইবার আবার মারু কিন্তু বলতে আসতে পারবে না যে আমার যা বাড়িতে ছিল না, কারণ ওর ওই কি যেন বলে ভাসুরপো ছোটটা, তাকে কিন্তু বাড়িতেই দেখা গেছে। এবার এমন না তো যে ওই বাচ্চাটাকে রেখে ওর মা চলে গেছে, এরকমটা তো না। আর হ্যাঁ, বাচ্চা মেয়েটাকে কিন্তু দেখা যায়নি, বাচ্চা মেয়েটাকে দেখা যায়নি। এবার হয়তো থাকতে পারে, কারণ কাকি আসলে পরেই কাকির সঙ্গে সঙ্গে ঘোরে, কাকার সঙ্গে হয়তো অতটা দেখা যায়নি, কিন্তু ছোট ভাইপোটাকে, ভাইপো তো একটাই, ভাইপোকে কিন্তু দেখা গেছে। তাহলে ভাইপোকে যখন দেখা গেছে, তাহলে এটা পরিষ্কার যে মারুর যা কিন্তু বাড়িতেই আছে। তাহলে ওই যে জায়গাটা ঝাড় দিচ্ছে, সেই জায়গাটা তো বৌদি বা মারুর যা, সে তো দিতেই পারতো, তাই না? এর থেকে পুরো পরিষ্কার যে ওদের বন্ডিংটা, ফ্যামিলিতে বন্ডিংটা একেবারেই নড়বড়ে, ঠিক আছে? যেটা কিনা মারু কোনোভাবেই মারুর পক্ষে বলা সম্ভব নয়, বাট আমরা বুঝতে পারছি। দেখো, বলতে না পারা কিন্তু আবার সেটাকে ঢাকা, দুটো কিন্তু আলাদা রকম। তো মারু অনেকবার ঢাকার চেষ্টা করেছে যে তোমরা ভাবো আমার সঙ্গে আমার জায়ের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাদের সঙ্গে কিন্তু কথা হয়, আমাদের ফোনালাপ হয়, আমরা গেলে পরে, আমি ওখানটায় গেলে পরে আমরা একসঙ্গে অনেক গল্প করি। মিথ্যে কথা, টোটালি মিথ্যে কথা। সম্পর্ক যদি এতই ভালো থাকবে, তাহলে ওই ফার্নিচার তোলার দিন মারুর ভাসুর যেতই যেত। আজকে ওই লোকটার কাজ নেই, যেই লোকটা মারুর বরের এক ডাকে বা মারুদের ডাকে গিয়ে ফার্নিচার তুলে দিয়ে আসলো, ওনার কাজ নেই। তাহলে ওনারা খায় কি, কি করে খায়? আজকে এই যে স্বাদের জন্য প্যান্ডেল তৈরি হচ্ছে, যতটুকুই তৈরি হচ্ছে, তো সেই সময় কি ওনার কাজ থাকে না? ওনার কি কোনো কাজ নেই? উনি কি বাড়িতে থাকে কে কখন ডাকবে কাজ করাবে তার জন্য? আর এই কাজের জন্য নিশ্চয়ই পয়সা নেবে না, কোনো বেতন নেবে না। তাহলে এটাই হচ্ছে বিষয়। ওই জামাইবাবুর সাথে এদের রিলেশন খুবই ভালো, কিন্তু নিজের দাদার সাথে সেরকম রিলেশন নেই, ঠিক আছে? আর এই কারণের জন্যই একটা স্পেস থাকা সত্ত্বেও অন্য কোথাও গিয়ে বাড়ি করছে, অর্থাৎ এখানে থাকবেই না। এটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেল। এই গেল ওদের মানে সম্পর্কের বিষয়টা নিয়ে, যেটা আমার চোখে পড়েছে, একদম মানে কি বলবো, স্পষ্ট চোখে পড়েছে, সেটা নিয়ে বললাম। এইবার বলবো খরচাপাতির কথা। 3টে করে টেবিল বসানো হবে, সেটা বলার সাথে সাথেই এটা আমরা বুঝতে পারি যে লোকজন বেশি হবে না। হ্যাঁ, লোকজন বেশি হবে না, ওই আশেপাশের মানুষকে না বললে না, সেইটুকু তো করতেই হবে। আর পুরো খরচা যে মারুর পক্ষ থেকেই হচ্ছে, সেটা কিন্তু পুরো পরিষ্কার। আর এই কারণের জন্যই কিন্তু আমি বলেছিলাম যে এই খরচাপাতি হবে বলেই, ওদেরকে করতে হবে বলেই কিন্তু ওর শ্বশুর শাশুড়ি সেই দিন ওদের ওই বাড়িতে গেছিল, ঠিক আছে? ওই নতুন ভাড়া বাড়িতে গিয়েছিল, এটা তোমাদেরকে বলেছি। কারণ নিয়ম কানুন ওর থেকে বেশি ও শাশুড়ি মা জানবে কি করতে হবে না হবে। সুতরাং এই নিয়ে নিশ্চয়ই ওই ফোনে বললেই যথেষ্ট যে এই দিন স্বাদ হবে, ওই দিন হবে, তুমি এই দিন চলে আসো, এটা বললেই যথেষ্ট। তার কাছে গিয়ে আলাপ আলোচনা কোনো দরকার পড়ে না। ওই খরচাপাতি করতে হবে বলেই ওখানটায় গেছিল। কয়জন কি লোক হবে না হবে সব ডিটেলসে আলোচনা করার জন্যই গেছিল, সাথে একটা কন্টেন্টও হয়ে গেল। আচ্ছা, এবার মারুর বর বলছে যে একতে অনেক খরচা হয়ে গেছে, তার জন্য ওই নমনম করে হবে, এইটুকুই আর কি বোঝাতে চাইলো। তো হ্যাঁ, খরচা তো হয়েইছে, কিন্তু কোনো দায়িত্ব নেই, শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো দায়িত্ব নেই। যখন আমি বলেছিলাম যে নতুন ছোট বৌমাকে মেনে নিয়েছে, ভিন্ন ধর্মের মেনে নিয়েছে, বেশ ভালো কথা, বেশ একটা এক্সাম্পল সেট করেছে, খুব সুন্দর। প্রথমের অক্ষরটা উড়িয়ে দিয়েছে, অস্তিত্বই একেবারে উড়িয়ে দিয়েছে। তো যাই হোক, সেই সব করেছে, কিন্তু একটা মানে 1 গ্রাম সোনার কোনো কিছু দেয়নি। মুখ দেখে 1 গ্রাম সোনার কোনো কিচ্ছু এখনো পর্যন্ত দেয়নি। কি দিয়েছিল? অজন্তার 1 জোড়া জুতো। এটা নিয়ে আমি বলেছিলাম বলে আমাকে খোঁচা মেরে আবার বহু কথা বলা হয়েছে, আর কথা বলার পাশাপাশি বন্ডিং শো করানোর চেষ্টা করা হয়েছে। কোথায় গেল এখনকার বন্ডিং? এখন সেই বন্ডিং কোথায় গেল, তাই না? এটা একটা রূপোর জিনিস পর্যন্ত দেয়নি। এটা ভীষণ চোখে লাগে। আর এটাকে কি বলে জানো তো? চক্ষু লজ্জাহীন। এই বিষয়টাকে বলে চক্ষু লজ্জাহীন। খেতে পড়তে পায় না এরকমটা কিন্তু মোটেও না। নিশ্চয়ই তার একটা ছেলে আছে, তার ছেলের বিয়ের জন্য নিশ্চয়ই সব বাবা মা কিছু ভেবে থাকে। আর ওদের ফ্যামিলি কিন্তু মানে মারুর শ্বশুরবাড়ি কিন্তু এমন না যে না
আমার বৌমা কি আমার ছেলেকে প্রচুর অনেক দূর শিক্ষিত করাবো, অনেক দূর পড়াশোনা করাবো, মানে এই যে ফিউচার নিয়ে যে চিন্তা, ঠিক আছে, যে একটা বেশ ব্রাইট ফিউচার হবে, সেই রকম চিন্তা ভাবনা কিন্তু ওনাদের মধ্যে নেই, ঠিক আছে। আর সেটা কেন নেই সেটা তোমরাও জানো ভালো মতন, আর আমিও জানি। এই যে যেমন মারুর যে যা, সে যে পড়াশোনার দিক থেকে ততটাও না, কতটা আমি জানি না, বাট অতটাও শিক্ষিত নয় সেটা কিন্তু বোঝা যায়। যদি বাবা মা শিক্ষিত হয় না, তাহলে তারা সন্তানের শিক্ষা দীক্ষা নিয়েও কিন্তু কনসার্ন থাকে। ইভেন আমি তো বলবো বাবা মা নিরক্ষর হলে পরেও সন্তানের পড়াশোনা নিয়ে কিন্তু ভীষণ কনসার্ন থাকে। কিন্তু এখানে আমরা কি দেখেছি, যে মারুর জায়ের যে ছেলে মেয়ে আছে, বাচ্চা দুটোর কথা বলছি, তারা কিন্তু না, পড়াশোনার প্রতি কোনো তাদের ন্যাক দেখা যায় না। ওই পড়তে হয়, পড়তে যায়, ব্যাগটা হা হয়ে রয়েছে, সেই দিকেও কোনো দৃষ্টি নেই। তো এই কারণেই বললাম যে মারুর যে বলে না শ্বশুরবাড়ির যে লোকজন, তাদের হচ্ছে চক্ষু লজ্জা নেই। নতবা বৌমা তাকে সে ইনকাম করুক বা না করুক, ছেলে ভালোবেসে বিয়ে করেছে, তোমরা মেনে তো নিয়েছো, তাহলে একরত্তি সোনা দেওয়ার ক্ষমতা নেই? একরত্তি সোনা দেওয়ারও ক্ষমতা নেই? যাই হোক, তো এই কারণের জন্যই যে ওদের খরচা হয়ে গেছে অনেক, তা সত্ত্বেও ওরাই খরচা করে ওদের সাধের অনুষ্ঠান পালন করবে, তাহলে শ্বশুর শাশুড়ি হয়ে কি দায়িত্ব পালন করছে? শ্বশুর শাশুড়িরও কিন্তু একটা দায়িত্ব থাকে। আমাদের পরিস্থিতি, আমার শ্বশুরবাড়ির পরিস্থিতি ভালো ছিল, তাই আমার শাশুড়ি মা আমাকে নোয়া দিয়েছে মুখ দেখে, আমার শ্বশুরমশাই আমাকে গলার চেন দিয়েছে মুখ দেখে, আর আশীর্বাদের সময় একটা চিক দিয়েছে সোনার, ঠিক আছে। তো আমার শ্বশুরবাড়ির অবস্থা ভালো দিয়েছে, কিন্তু যাদের অবস্থা ভালো থাকে না, কমসে কম একটু কিছু তো দেয়। আর আমার শাশুড়ি মা আমার প্রথম বিবাহবার্ষিকীতে আমাকে শাঁখা বাঁধানোও দিয়েছে, ঠিক আছে। আমি সোনা দানা যাই বলো না কেন, আমি শ্বশুরবাড়ির থেকেই এসে পেয়েছি। আমার বাবার যা সামর্থ্য ছিল তাতে করে আমার হাজব্যান্ডকে একটা আংটি, আমাকে এই যে কানের যেটা পরে রয়েছি, সাইজে ছোট হলেও কানেরটা কিন্তু খুব জাবদা কানের, ঠিক আছে। সেই সময় আমার যখন বিয়ে হয় তখন 33,000 টাকা ভরি ছিল, আর হচ্ছে তোমার 10 গ্রাম 33,000। আর হচ্ছে তোমার আমার দাদু দিয়েছিল আমাকে এক জোড়া বালা চুড়ি। চুড়ি নিতে বারণ করেছিল, কারণ চুড়ি নিলে পরে হচ্ছে তোমার ওই কতটুকু সোনা থাকবে তার ঠিক নেই, কিন্তু আমি যদি পাতের উপরে ওই সোনার পাতটা বসাই তাহলে কিন্তু অরিজিনাল সোনা পাবো, একদম খাঁটি সোনা পাবো। সেই কারণের জন্য আমার দাদু ওই দিয়েছিল, ঠাকুরদা। তো যাই হোক, বাপের বাড়ির থেকে যা পেয়েছি সলিড পেয়েছি, আর শ্বশুর বাড়ির থেকে অনেক পেয়েছি। তো এটাই হচ্ছে বিষয়, যাদের যেরকম সামর্থ্য থাকে তারা সেরকম দেয়। তো মারু শ্বশুরবাড়িতে একজোড়া জুতো দিয়েছে, এটা কিন্তু আমি শুধুমাত্র একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, শুধুমাত্র একটা ভিউয়ার হিসাবে না, একটা বাড়ির বৌমা হিসাবেও বলেছিলাম। এটা প্রত্যেকটা বৌমার একটা আশা থাকে, প্রত্যেকটা বৌমার কি একটা প্রত্যেকটা মেয়ের আশা থাকে যে আমাকে কিছু তো দেবে, কিছু নিশ্চয়ই রেখেছে, তাই না? তো যাই হোক, সেই জন্যই বলেছিলাম। আর এখন কিন্তু পুরো পরিষ্কার, মানে কার্তিক পুজো তুমি কন্টেন্ট করবা, তুমি পুজো দিতে চাও, তুমি খরচ করবা। লক্ষ্মী পুজো তুমি করতে চাও, তুমি দেবা, তুমি করবা, তো তুমিই খরচা করবা। তোমার বাচ্চা হচ্ছে, তোমার স্বাদ, তো তুমিই খরচা করবা। এই সব কিছুতে যদি তোমার উপরেই ঢেলে দেওয়া হয়, তাহলে তারা শ্বশুর শাশুড়ি হিসেবে তাদের কর্তব্য কি? তাদের কর্তব্যটা কি? তো এটাই দেখছি, যার যার ভাগ্য, জানো তো, এটা যার যার ভাগ্য। তো এই গেল সম্পূর্ণ ওদের ভিডিওর বিষয়, যেটা দেখলাম। লাস্টের একটা কথা না বললেই না, ওর বর এসছে ভিজে পড়ে, সাথে ব্যাগে করে অনেক কিছু নিয়ে এসছে। বাজে তখন 11:15 মনে হয় বাজে, যখন ওর বর এসছে, মানে মারুর বর এসছে। দেখলাম মারুর বর বলছে পেঁয়াজি নিয়ে এসছে। রাত 11টার সময় কে পেঁয়াজি খায়? কে পেঁয়াজি খায় রাত 11টার সময়? আর এটা খাওয়া কি ভালো? গ্যাস হবে, গ্যাস, সুস্থ মানুষেরই গ্যাস হবে। আর প্রেগনেন্ট যারা থাকে তাদের নাকি গ্যাস হওয়ার পরিমাণ নাকি বেশি হয়, শুনেছি আমি এটা। রাত 11টার সময় কেউ পেঁয়াজি নিয়ে আসে? আর কোন দোকানে ভাজা হচ্ছিল আমি শুধু তাই ভাবছি। হ্যাঁ, বর্ষার দিনে ভাজা পোড়া খেতে ইচ্ছেই করে, তাই বলে সময়ের তো একটা জ্ঞানগম্যি থাকতে হয়। তো সেটাই দেখছিলাম, ভাবছিলাম কি বলছে, রাত 11টার সময় পেঁয়াজি খাবে, পেঁয়াজি নিয়ে এসছে, এটা একটা সেন্স আছে? তারপরে দেখলাম কি রান্না করছে, ভেন্ডি ভাজা। দুপুরে মনে চিকেন রান্না করেছিল, তো সেই চিকেনটা আছে, কতটুকু আছে কি না আছে সেটা দেখলাম না। তবে হ্যাঁ, দুপুরবেলা যা রান্না করেছিল দুজনের হয়েও থেকে যাওয়ার কথা, এটা বুঝতে পেরেছিলাম। আর হচ্ছে তোমার এইটুকুই ব্যাস, ওদের ভিডিওতে যা বলার ছিল সেটাই দেখলাম। লাস্টে দেখলাম হচ্ছে মেহেন্দিটা ভালো হয়েছে, খুব ভালো পরিয়েছে বাচ্চা মেয়েটা। হ্যাঁ, ও আমাদের কাছে বাচ্চা মেয়ে।
তো এই গেল ভিডিওতে বলা বিষয়। এইবার তোমাদেরকে বলবো একটা কথা, সেটা হচ্ছে দেবশ্রীদি যেই ভিডিওতে গীতাদিকে নিয়ে কিছু উত্তর দিয়েছিল, সেই ভিডিওর একদম লাস্ট পার্টে দুটো কথা বলেছে, মনকে টাচ করেছে কথাটা, আর ওই পুরনো ঘাটা না আবার দগদগে হয়ে উঠেছিল। সেটা কি কথা? সেটা হচ্ছে যে যে কোনো সময় বলেছিল যে বাজেটের জন্য বলতে পারেনি, তারা এখন স্বাদ করে 4টে লোককে খাওয়াচ্ছে। হ্যাঁ, এই কথাটা একসময় কে বলেছিল? মারুর বর বলেছিল যে ওরা যে সিঁদুর দান করেছে, মানে সামাজিকভাবে যে বিয়ে করেছে, সেখানটায় ক্যামেরা সাক্ষী ছিল, আর ওর বাপের বাড়ির কয়েকজন সাক্ষী ছিল, মারুর বাপের বাড়ির কয়েকজন সাক্ষী ছিল। সেই সময়ও মারু মিথ্যে কথা বলেছে। তো ক্যামেরা করে দিয়েছিল কে? তো যাই হোক, সেই সময় আমি জাস্ট ভিডিও দেখেছি, আর ওই চরম কষ্ট পেলে যেটা হয়, বুকে ব্যথা, গলায় দলা পাকিয়ে যাওয়া, চোখ ফেটে জল বেরিয়ে আসা, চোখ মুখ লাল হয়ে যাওয়া, সেই সব হয়েছে আমার। কিন্তু কোনো সময় ক্ষতি চাইনি। আর যখন প্রত্যেকটা মানুষ বলছিল যে সুতপাকে নিমন্ত্রণ করা তোমাদের উচিত ছিল, সুতপাকে কেন বলনি, ওই অতিরিক্ত মানুষের চাপে না, মানুষের অতিরিক্ত চাপে প্রায় প্রত্যেকটা মানুষ বলেছিল। সেই সময় ক্ল্যারিফিকেশন দিতে বসেছিল মারুর বর যে ওদের নাকি বাজেট ছিল না। ঠিক আছে, তো আমি এটা মানি, যে যার ভাগ্যে খায়, কেউ কাউকে খাওয়ায় না, উপলক্ষ মাত্র আমরা। আমার ভাগ্যে ছিল না ওদের বাজেটে খাওয়া, তার জন্য আমি খেতে পারিনি। কিন্তু এই যে বলা মানুষের বলা কথা না, এইগুলো না সারা জীবন মনে থেকে যায়, যে আমি কার জন্য কি করেছি আর তার পরিবর্তে আমি কি পেয়েছি, এইগুলো না সারা জীবন মনে থেকে যায়। তো ওটা যে একেবারেই ফালতু কারণ ছিল এবং আহাম্মকের মতন কথা বলেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। অ্যাকচুয়ালি আমাকে দিয়ে যতটুকু ব্যবহার করার ছিল, আমাকে দিয়ে যতটুকু কাজ করিয়ে নেওয়ার ছিল, ততটুকু করিয়ে নিয়েছে। সেই কারণের জন্য আমাকে আর বলার প্রয়োজন বোধ করেনি যে এই দিন আমরা মন্দিরে যাচ্ছি, এই দিন আমরা সিঁদুরদান পর্বটা সারবো, জানায়নি পর্যন্ত। ওই সময়টাতে আমি ওদেরকে নিয়ে কোনো রকম কোনো ভিডিও করার কথা ভাবিইনি। সবাই বলে না যে আমার কাছে শুধুমাত্র কন্টেন্টটাই মেন, ভগবান জানে, ব্যাস উনি জানলেই হবে, আর কারোর জানার দরকারই নেই, যারা কিনা সব দেখছে তারপরেও বুঝতে চাইছে না। তো ওই সময়টা আমি পুরো স্কিপ করতাম, ওদের ভিডিও দেখতাম না, কারোর ভিডিও দেখতাম না, ওর ভিডিও দেখতাম না, ওর দিদির ভিডিও দেখতাম না। তো এই একটা বিষয় গেল। আর দেবশ্রীদি আরও একটা কথা বলেছে যে এই যে রেজিস্ট্রির সময় পুরো ব্যবহার করে নিয়েছে। হ্যাঁ, পুরো ব্যবহার করে নিয়েছে, কে কতটুকু কি করেছে। তারপরে দেবশ্রী এটাও একটা কথা বলেছে যে স্বার্থের সম্পর্ক, কার স্বার্থ ছিল সেটাও ওপরওয়ালাই জানে, কার স্বার্থ কে কার কাছে এসে পূরণ করেছে সেটাও ওপরওয়ালাই জানে। তবে হ্যাঁ, এটা সবাই জানে যে যেই সময় মারুর ব্রেকআপ হয়ে গিয়েছিল, সেই সময়টাতে না ও রেগুলার ভিডিও দিত, আর ভিডিও দিলে পরেও ওর 5,000, 6,000, 10,000-এর মধ্যে ওর ভিউজ ঘোরাঘুরি করতো, যেটা কিনা আমারও সেম ছিল। আমি ওর ভিউজ দেখে, স্বার্থ তো এই একটাই হতে পারে, তাই না? স্বার্থ এই একটাই হতে পারে যে ওর অনেক ভিউজ হচ্ছে, কারণ রক্তের সম্পর্ক না, আত্মীয়র সম্পর্কও না, ওর অনেক ভিউজ হচ্ছে, ওর সাথে যদি আমি আমার ফেসটা দেখাই ভিডিওতে, তাহলে আমার ফেস ভ্যালুও বাড়বে, আমারও ভিউজটা রিচ হবে। এরকম তো কোনো স্বার্থ ছিল না, সেটা সবাই জানে। কিন্তু তারপরেও মানুষ বলে যে আমি নাকি মারুর সাথে স্বার্থে মিশেছিলাম। ব্রেকআপ হয় ওর, ও আসে আমার কাছে কথা বলতে, ওর কষ্টটা আমার সাথে শেয়ার করতে, ওর চোখের জল মুছিয়েছি, ওকে স্ট্রং বানিয়েছি। সেটা ওর ভিডিওতেও বলেছে যে আমাকে সেই সময়ে একজন অনেক স্ট্রং বানিয়ে দিয়েছিল। এতটাই স্ট্রং বানিয়ে দিয়েছিলাম না আমি, যে ওর জন্য করছে তাকে হেলায় লাথি মেরে সরিয়ে দিয়েছিল, এতটাই স্ট্রং বানিয়ে দিয়েছিলাম। না, আমি নিজেকে এতটা স্ট্রং কোনোদিনও ভাবিনি, করতেও চাই না, এতটা অকৃতজ্ঞ আমি নিজে কোনোদিনও হতে পারবো না। তো রেজিস্ট্রি হলো একটা, আমার ফোন থেকে, তখন আমার ফোনে, আমার এই ফোনটাতে ছবি খুব ভালো ওঠে, আমার এই ফোন থেকে এই যে ছাড়ে না, কমিউনিটি পোস্টে দেয় দেখবে, ওই যে পিঙ্ক কালারের শাড়িটা পরা, ওটা কিন্তু ও রেজিস্ট্রি করতে যাবে বলে আমি ওকে গিফট করেছিলাম। শাড়িটার দাম দিয়ে দেবে বলেছিল, আমি না নিইনি দাম।
তো ওই যে ছবিটা, ওই ছবিগুলো সব আমার তুলে দেওয়া, ওই ছবিগুলো সব আমি তুলে দিয়েছিলাম। আমি হয়তো কয়েকটা ছবি, একটা না দুটো ছবিতে ওদের সঙ্গে ছিলাম, তুলেছি, বাট ওই ছবিগুলো তুলে দেওয়া, ওই রেজিস্ট্রির দিন ওই ভিডিওগুলো তুলে দেওয়া, স্বার্থ যদি থাকতোই তাহলে ওই দিন ওদের পাশাপাশি ওর ফোন দিয়ে ভিডিও করে দেওয়ার পাশাপাশি আমার ফোন দিয়েও আমি ভিডিও করে রাখতাম, যদি এতই স্বার্থের কথা ভাবতাম, এতই ভিউজের কথা ভাবতাম, ঠিক আছে, এতই যদি ভাবতাম, এত কিছুকে এইসব নিয়ে কোনো কিছু ভাবিইনি। আমি ভেবেছিলাম যে হ্যাঁ মেয়েটা কষ্ট পাচ্ছে, মেয়েটার ব্রেকআপ হয়েছে, আমি একটা মানুষ হিসেবে, দিদি দুদি ওইসব কিছু না, একটা মানুষ হিসেবে যতটুকু সাপোর্ট করা যায়, যতটুকু ওকে মেন্টালি সাপোর্ট দেওয়া যায় ততটুকু দিয়েছি। বিশ্বাস করো, ভাবতে পারিনি যে যেই মানুষটার চোখের জল আমি মুছিয়েছি, যেই মানুষটাকে সাপোর্ট করেছি, সেই মানুষটা আমাকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলে রাখবে, ভাবতেও পারিনি। আমি যদি একটু বুঝতে পারতাম না এদের মনে আমাকে নিয়ে কি চলছে, বা আমার শেরুকে নিয়ে এই সমস্ত কথা বলে রেখেছে, আমি যদি বুঝতে পারতাম তাহলে এই ধরনের এক্সপেকটেশনই রাখতাম না, যেটা আমার নর্মাল নেচার, যে হ্যাঁ মানুষ কষ্ট পেয়ে এসছে আমার কাছে, আমি তার কষ্টটা লাঘব করার চেষ্টা করি, সেই নেচারটা আমি কোনোদিনও বদলাতে পারবো না। কিন্তু এই যে একটা এক্সপেকটেশন রাখা, সেই এক্সপেকটেশনটা রাখতাম না। আজকে সত্যি দেবশ্রীদি যখন কথাগুলো বলেছে না, সত্যি সেই কষ্টটা না মানে ভেতর থেকে মোচড় দিয়ে উঠেছে। যে আমি দেখছি যে রানাঘাটে যাওয়ার পর আমাকে আর চেনেই না, রানাঘাটে যাওয়ার পর আমাকে আর চিনতেই পারছে না। থাক, ছাড়ো, কোনো ব্যাপার না, যেরকম হচ্ছে সেরকমই থাকুক, যা হয় ভালোর জন্যই হয়, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তবে ওরা আমার পেছনে যেইভাবে নোংরামো করেছে ওইটা কোনোদিনও ভোলার না, ওটা কোনোদিনও ভোলার না। তাও বলবো, ভগবানের কাছে এইটাই প্রার্থনা করব, ওরা যা যা করেছে তার জন্য যেন উনি ওদেরকে ক্ষমা করে দেয়, ঠিক আছে, ওদেরকে যেন ক্ষমা করে দেয়। শুধুমাত্র কি বলতো, আর কাউকে হয়তো ওই কারোর কষ্ট লাঘব করা বা কারোর পাশে গিয়ে দাঁড়ানো, ওই জিনিসটা হয়তো বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে, ওই জিনিসটা বন্ধ হয়ে যাবে। কারণ এইভাবে যদি দিনের পর দিন প্রত্যেকের কাছ থেকে বিশ্বাসঘাতকতাটাই ফেরত পেতে থাকি না, তাহলে আর কারোর কষ্টে আর মন গলবে না। দেবশ্রীদিকে একটা কথা বলবো, তোমার মনে হয় এখানটায় স্বার্থ ছিল? বারবার বলো না স্বার্থের সম্পর্ক, স্বার্থের সম্পর্ক, তোমার মনে হয় এখানটায় স্বার্থ ছিল? ঠিক আছে, চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা।